আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হলো একদম নতুনদের জন্য, যারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে সবেমাত্র জয়েন করেছেন বা সামনে জয়েন করবেন। তো একজন পুলিশ কনস্টেবল হিসেবে যদি আপনি যোগদান করেন, আপনার কেরিয়ার কীরকম হতে পারে, আপনি পদোন্নতি পেয়ে কত দূরে আগাতে পারেন, মিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা এবং ছাত্র জীবনে আপনার যে সকল দক্ষতা রয়েছে, সেই দক্ষতাগুলো আমাদের পুলিশ বাহিনীতে কীভাবে কাজে লাগিয়ে আপনি আগাতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সাথে আছে আমি মাসুদ রানা, 164তম টিআরসি ব্যাচ সারদা, বর্তমান জেলা পুলিশে কর্মরত আছি। তো কেরিয়ার গঠনের ক্ষেত্রে আমি বলবো যে এটা দুইটা ভাগে বিভক্ত করা যেতে পারে। এক, আপনাকে পদোন্নতির জন্য চেষ্টা করতে হবে, এবং দুই হলো আপনার দক্ষতা থাকতে হবে। এই পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনার দক্ষতা থাকলে তাহলে আপনি পুলিশ বাহিনীতে বেশ ভালো একটা কেরিয়ার গঠন করতে পারবেন। তো প্রথম আসি যে আমরা কনস্টেবল ভর্তি হয়ে পদোন্নতি পেয়ে কত দূর যেতে পারি, বা এখানের কেরিয়ারটা কীরকম। তো আপনি পদোন্নতির ক্ষেত্রে 3টে ডিভিশনে কাজ করতে পারেন, অর্থাৎ তিনটে সেক্টর রয়েছে: সশস্ত্র, নিরস্ত্র এবং যানবাহন, অর্থাৎ ট্রাফিক। সশস্ত্র হলো যে পুলিশ লাইনে অবস্থান করবে, এদের কোনো তদন্তকারী ক্ষমতা থাকে না। আর নিরস্ত্র আমরা থানাতে যে পুলিশগুলো দেখি তারা হলো নিরস্ত্র। নিরস্ত্র এএসআই হতে পারে, এসআই হতে পারে, ইন্সপেক্টর হতে পারে। তারা তদন্ত ক্ষমতা সম্পন্ন এবং তদন্ত ভার গ্রহণ করতে পারে। এবং আরেকটি হলো ট্রাফিক ডিভিশন। ট্রাফিক ডিভিশনে আমরা দেখি যে ট্রাফিকের কিন্তু আমাদের কনস্টেবল থেকে এটিএসআই হয় এবং টিএসআই হয়। তো তারা যেমন টিএসআই সার্জেন্টের সমমান হতে পারে, সে মামলা দিতে পারে এবং যানবাহনের যাবতীয় যে ট্রাফিক কন্ট্রোল আছে সব কিছু এই দায়িত্বগুলো পালন করে থাকে। তো আপনারা কোন দিকে যাবেন সেই দিকে আপনাদের আগে থেকে নির্ধারণ করতে হবে। এখন কনস্টেবল থেকে চাকরির 3 বছর পূর্ণ হলে আপনি নায়ক পরীক্ষা দিতে পারবেন, যেটাকে শোল্ডারে থাকে 2 লাল ফিতা থাকে। তো আপনি যদি সশস্ত্র অথবা নিরস্ত্রে যান, উভয় ক্ষেত্রে আপনি এই পদোন্নতি পরীক্ষাটা দিতে পারেন। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি 3 বছর চাকরি পূর্ণ হলে আপনি পরীক্ষা দিলেন, এবং আপনি যদি মেধাক্রমে সিরিয়ালে থাকেন, আর যদি আপনি নায়ক র্যাঙ্ক ধারণ করেন, তো পরবর্তীতে আপনি আপনার নায়ক র্যাঙ্কের অর্থাৎ টোটাল চাকরির 6 বছর 6 বছর পূর্ণ হলে আপনি এএসআই ইউবি অর্থাৎ নিরস্ত্রে পরীক্ষা দিতে পারবেন। এবং নায়ক র্যাঙ্ক পাওয়ার পর নায়ক র্যাঙ্ক হতে 3 বছর, চাকরির 3 বছর পূর্ণ হলে আপনি সশস্ত্র এএসআই এখানে পরীক্ষা দিতে পারবেন। তো এই দুইটা হলো সেক্টর। এখন আপনাকে ডিভাইড করতে হবে আপনি কোন দিকে যেতে পারবেন। এখন আপনি যদি ট্রাফিকে যেতে চান, অপর দিকে ট্রাফিকে যেতে চান, তাহলে আপনি নায়ক হলে হবে না, আপনাকে কনস্টেবল থাকতে হবে এবং চাকরির 6 বছর পর আপনি এটিএসআই পরীক্ষা দিবেন, এবং পাশ করার মাধ্যমে সিরিয়ালে থাকলে আপনি এটিএসআই হয়ে যাবেন। তো এটা হলো 3 সেক্টর। আপনি কনস্টেবল থেকে নায়ক হতে পারেন বা নাও হতে পারেন যদি আপনি নিরস্ত্র যেতে চান। এবং যদি সশস্ত্র যেতে চান, অবশ্যই আপনাকে নায়ক র্যাঙ্ক নিতেই হবে, এবং নায়ক র্যাঙ্কের 3 বছর পর আপনি সশস্ত্র এএসআই পরীক্ষা দিতে পারবেন। এবং অপরদিকে ট্রাফিকের ক্ষেত্রে আপনি নায়ক র্যাঙ্ক নিতে পারবেন না। নায়ক র্যাঙ্ক নিলে আপনি 15তম গ্রেডে চলে যাবেন, আপনার বেতন বাড়বে। ওইদিকে আপনার যেতে হলে আপনি নায়ক র্যাঙ্ক নিতে পারবেন না। তো তারপরের ধাপ আসি। তো আপনি ধরেন আপনি সশস্ত্র এএসআই হয়ে গেলেন। তো সশস্ত্র এএসআই হওয়ার 4 বছর পর আপনি এসআই এবি অর্থাৎ সশস্ত্র এসআই, যে থানা আমরা পুলিশ লাইন্সে যে সাব ইন্সপেক্টর দেখি বা ট্রেনিং সেন্টারে যারা ট্রেনিং করায় তার যে সাব ইন্সপেক্টর দেখি, তারা হলো সশস্ত্র। তাদের তদন্তকারী ক্ষমতা থাকে না এবং তারা থানাতে কাজ করতে পারে না। আপনি সশস্ত্র এসআইয়ের জন্য পরীক্ষা দিতে পারবেন। অপর দিকে আপনি যদি আপনার টোটাল চাকরির 6 বছর পর আপনি এএসআই পরীক্ষা দেন এবং এএসআই হয়ে যান, এএসআইয়ের আবার 4 বছর পর আপনি এসআইয়ের জন্য পরীক্ষা দিতে পারবেন, এবং পরীক্ষা দেওয়ার পর আপনি
এসআই হবেন, ইউবি অর্থাৎ নিরস্ত্র। একজন সাব ইন্সপেক্টর হিসেবে আপনি থানায় কর্মরত থাকবেন এবং বিভিন্ন যে নিরস্ত্র শাখাগুলো রয়েছে, যেগুলোতে নিরস্ত্র শাখার প্রয়োজন, এসব শাখায় আপনি কাজ করতে পারবেন। এবং অপরদিকে আপনি যদি এটিএসআই হন, কনস্টেবল থেকে অবশ্যই হতে হবে, তো এটিএসআইয়ের 6 বছর পর আপনাকে টিএসআই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং তখন আপনি পরীক্ষায় পাশ করলে মেধাক্রমে আপনি টিএসআই হয়ে যেতে পারবেন। এবং তার পরবর্তীতে আমরা কনস্টেবল সর্বপর্যন্ত যদি ইউবিতে যাই, সর্বোচ্চ ইন্সপেক্টর পর্যন্ত হতে পারি, বা আগে অনেক বেশি এএসপি হতো, এখনও অতটা সুযোগ থাকে না। আর সশস্ত্র ক্ষেত্রে আপনি ইন্সপেক্টর পরবর্তী এসআই যে হয়ে গেলেন, এসআই আপনি পুলিশ লাইনে কাজ করলেন বা ট্রেনিং সেন্টারে কাজ করলেন, সশস্ত্র ব্রাঞ্চে যেখানে কাজ করলেন, তো এরপরে আপনি আপনার নবায়ন কোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে ইন্সপেক্টরশিপ পেয়ে যাবেন, ইন্সপেক্টর হয়ে যাবেন। আর নিরস্ত্র ক্ষেত্রে আপনাকে এসআইয়ের 5 বছর পর ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিতে হবে এবং তার পরবর্তীতে সিনিয়রিটি অনুযায়ী আপনাকে সিনিয়রিটি এবং আপনার সার্ভিস বুকের যে হিস্টোরি সব কিছু দেখে মূল্যায়ন করে আপনাকে ইন্সপেক্টর পদে দিতে হবে, আপনি পেয়ে যাবেন। এবং অপরদিকেও সেম, আপনি টিএসআই যদি হন তাহলে আপনার পরবর্তী মেধাক্রম অনুযায়ী বা সিনিয়রিটি অনুযায়ী ধীরে ধীরে আপনি টিআই হতে পারেন। তো এইগুলো এইদিকে। তো এইদিকে আপনি যদি সর্বোচ্চ আগাতে চান, তাহলে আপনি যদি সশস্ত্রে আগান, তাহলে আপনার এএসপি বা সিনিয়র এএসপি পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। যেহেতু এইখানে পদোন্নতির ক্ষেত্রে যানজট বা বলেন, এখানে সিস্টেমটা একটু সহজ। অপরদিকে আপনি যদি নিরস্ত্র ব্রাঞ্চে যান তাহলে আরেকটু কঠিন, এবং যদি আপনি ট্রাফিক সেক্টরে যান তাহলে ওখানে যেহেতু নিয়োগের পরিমাণটা বেশি এবং পদোন্নতির পরিমাণটা অনেক কম, যার কারণে আপনি বেশি দূর আগাতে পারবেন না। তো যদি আপনি বেশি দূর আগাতে চান, তাহলে আপনার যদি সশস্ত্র ব্রাঞ্চ ভালো লাগে, আপনি সশস্ত্র ব্রাঞ্চে যেতে পারবেন। অথবা যদি আপনার থানাতে কাজ করতে চান বা নিরস্ত্র ব্রাঞ্চগুলোতে কাজ করে যান, এসবি, ডিবি, সিআইডি, পিবিআই ইত্যাদিতে কাজ করতে চান, আপনি নিরস্ত্র ব্রাঞ্চে যেতে পারেন। অথবা আপনি যদি ট্রাফিকে কাজ করতে চান, যে না আমি বাইকে মামলা দেব, আমি ট্রাফিকের কাজ করব, আমি যানজট নিরসনে কাজ করব, আমি দেশের জন্য কাজ করব, তাহলে আপনি ট্রাফিক সেক্টরে যেতে পারবেন। পদোন্নতির ক্ষেত্রে আপনাকে মূলত আইন বিষয়ে দক্ষ হতে হবে। যে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক যে সিলেবাস রয়েছে, যে মেজর আইন, মাইনর আইন, যে মেজর অ্যাক্ট বলা হয়, মাইনর অ্যাক্ট বলা হয়, এই বিষয়গুলোকে আপনার দক্ষতা অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে আপনি প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা দুইভাবে হয়, পুস্তক সহ এবং পুস্তক ব্যতীত। সব কিছুর পর আপনাকে মেধাক্রম অনুযায়ী রেজাল্ট দেওয়া হবে, সেই রেজাল্টের ভিত্তিতে শূন্য পদ অনুযায়ী ধীরে ধীরে আপনাকে প্রমোশন দেওয়া হবে। এইভাবে আপনি কনস্টেবল থেকে আগাতে পারবেন। তো আরেকটা যদি কথা বলি, অপরদিকে হলো দক্ষতা। আপনার কি কি দক্ষতা আপনাকে এগুলো সহায়তা করবে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে। তাহলে 1 নম্বর যদি বলি, কম্পিউটার, কম্পিউটার, ড্রাইভিং, ইংলিশ। এবং আপনি যদি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আসেন, যেমন আপনি ডিপ্লোমা করেছেন সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক বিষয়ে আপনার দক্ষতা আছে, আপনি ইলেকট্রিশিয়ান এখানে কাজ করতে পারবেন। বা আপনার আইটি বিষয়ে যদি খুব ভালো জ্ঞান থাকে, আপনি যদি আগে থেকে প্রোগ্রামিং বা ইত্যাদি কাজ করে থাকেন, তাহলে আপনি সাইবার ক্রাইমে কাজ করতে পারবেন। ওইসব বিষয়ে দক্ষতা থাকলে আপনি ওই দিকের জন্য চেষ্টা করতে পারবেন। তো প্রথমে আসি কম্পিউটার ক্ষেত্রে আপনার কম্পিউটার অবশ্যই জানা লাগবে। আপনি ট্রেনিং শেষে যখনই জয়েন করবেন, তখনই দেখবেন যে যারা কম্পিউটার জানে তাদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়, এবং এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে যেমন রিজার্ভ অফিসে এমআই শাখার অপারেটর থাকে, তারপর রেশন স্টোরের অপারেটর থাকে, বিভিন্ন থানার অপারেটর থাকে। থানার প্রথম দিকে নিবে না, আপনার সিনিয়র হয়ে গেলে তবে আপনাকে নিবে। তো এই দাপ্তরিক কাজগুলো বা অফিসের কাজগুলো আপনি যদি কম্পিউটার পারেন, তাহলে আপনি বাইরে ডিউটি করতে হবে না, আপনি অফিসে বসে বসে কাজ করতে পারবেন। আপনি যদি ফটো ভালো এডিট করতে পারেন, আপনি মিডিয়াতে কাজ করতে পারলেন মনে করেন, আপনার গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, তাহলে যে কোনো অনুষ্ঠানে যখন ব্যানার তৈরি করা হয় বা ইত্যাদি তৈরি করা হয়, তখন আপনি এগুলোতে সংযুক্ত থেকে এগুলোতে কাজ করতে পারবেন। তো মোটামুটি একটু রিল্যাক্সে থাকতে পারবেন যদি আপনি কম্পিউটার এর সম্পর্কে দক্ষতা থাকেন। আপনার তারপর ড্রাইভিং, আপনি যদি আগে থেকে ড্রাইভিং শিখে থাকেন, তো এটাও আপনাকে খুব হেল্প করবে এই ডিপার্টমেন্টে। বিভিন্ন সিনিয়র স্যারদের
ড্রাইভার নেওয়া হয় সেখানে আপনি যেতে পারবেন। থানা ফাঁড়িতে যখন যাবেন তখন ড্রাইভার হিসেবে থাকতে পারবেন, বা লাইনেও আপনি ড্রাইভার কাজ করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি ডিউটির ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবেন। ডিউটির ক্ষেত্রে আপনি যেমন একদিন ডিউটি করলেন, পরের দিন ডিউটি নাই, এরকম টাইপের আপনি মোটামুটি রিল্যাক্সে থাকতে পারবেন। এই সুযোগটাও আপনি পাবেন যদি আপনি ড্রাইভিং জানেন। তারপরে যদি স্কিলটার কথা বলি, ইংরেজি বিষয়ে যদি আপনি দক্ষতা থাকেন, আপনি যদি আগে থেকে ছাত্রজীবন থেকে ইংরেজি মোটামুটি দক্ষতা এবং সেটা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে চাকরির 5 বছর পূর্ণ হয়ে গেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়ে যাওয়া হয়। তো সেখানে আপনার ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষা দক্ষ থাকতে হয়। তো আপনি যদি আগে থেকে ইংরেজি জানেন তাহলে এটি আপনার জন্য প্লাস পয়েন্ট হবে এবং আপনি মিশনে কেরিয়ার গঠন করতে পারবেন। একটি মিশন আপনাকে আর্থিকভাবে এবং সম্মানের দিক থেকে অনেকটা হেল্প করবে। তারপরে আসি আইন শিক্ষকতা। হ্যাঁ, আপনি যদি আপনার যদি শিক্ষকতা বিষয়ে আগ্রহ থাকে এবং আপনি আপনার চাকরি জীবনে শুরু থেকে যদি আইনের প্রতি ঝোঁক দেন, তাহলে এবং আপনি যদি আইনের উপর দক্ষতা অর্জন করতে পারেন, আপনি সকল নিয়মকানুন মেনে সিনিয়র স্যারদের অনুমতি সাপেক্ষে আপনি আইন শিক্ষক হতে পারেন। আপনি আইনের বই লিখতে পারেন। অনেক স্যার আছে, ডিপার্টমেন্টে অনেক স্যার আছে যারা আইনের বই লেখে এবং আইন ক্লাস করে। তো এটি একটা বড় সুযোগ আপনাকে একটা কেরিয়ার গঠনের ক্ষেত্রে সহায়তা করবে, যে আপনি এই শিক্ষকতা পদ যদি বেছে নিতে চান, এখানে আইন শিক্ষক হিসেবেও কাজ করতে পারেন। বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখবেন যে আইন শিক্ষক রয়েছে, তো তারা আইন নিয়ে কাজ করে। তো আপনি যদি করতে চান তাহলে অনলাইন বা অফলাইন যেভাবে হোক আপনি এই কাজগুলো করতে পারেন। আপনি আপনাদের জুনিয়র এবং যারা বিভাগীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে প্রস্তুতি দানের মাধ্যমে আপনি এই শিক্ষকতা করতে পারেন। পাশাপাশি আপনি যদি শুরু থেকে রপ্ত করতে থাকেন, অবশ্যই আপনাকে পদোন্নতির ক্ষেত্রে তো সহায়তা করবে। পাশাপাশি আপনাকে আরেকটা কেরিয়ার, খুব ভালো একটা স্ট্রং কেরিয়ার গঠনে সহায়তা করবে। তো আরেকটা মিশনের ব্যাপার বলি, মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। এফপিও মিশন আর ইউএনএফপিও মিশন আমাদের জন্য যেটা রয়েছে, বা স্যাট মিশন। এই বিষয়ে আপনারা পরবর্তীতে জানতে পারবেন এই বিষয়গুলো। তো আপনি চাকরি 5 বছর পূর্ণ হয়ে গেলে আপনি প্রতি বছর জাতীয় শান্তিরক্ষা মিশনের জন্য নিয়ে যাওয়া পুলিশ বাহিনী থেকে লোক নেয়। তো আপনি যদি এই বিষয়গুলো আগে থেকে রপ্ত করতে পারেন তাহলে আপনি মিশনে যেতে পারেন। একটি মিশন আপনাকে অনেক হেল্প করবে, আপনি একাধিকবার যেতে পারবেন। তো সর্বোপরি যদি বলি, সামনের দিনগুলো কঠিন আসতে পারে। তো আপনি যদি নিজেকে ফিট যোগ্য রাখতে চান, অবশ্যই আপনার লেখাপড়াটা চালাইতে হবে ভাই। আপনি লেখাপড়া কোনোভাবেই ছাড়ানো যাবে না। আপনাকে লেখাপড়া চালিয়ে যেতে হবে এবং গ্র্যাজুয়েশন অর্জন করতে হবে। তাহলে আপনি ভবিষ্যতে ভালো কিছুর আশা করতে পারেন। কারণ বর্তমান যুগ প্রতিনিয়ত কম্পিটিটিভ হচ্ছে, চারদিকে সবাই অনেক উন্নত। শিক্ষাগত যোগ্যতা অনেক বড় একটা বিষয়। আপনি যেকোনোভাবে যে অবস্থানে থাকেন না কেন, শিক্ষাগত যোগ্যতাটা আপনাকে অর্জন করতেই হবে। কোনোভাবেই যাতে কেউ বলতে না পারে আমি এসএসসি পাস বা এইচএসসি পাস। ধন্যবাদ সবাইকে। যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, এবং যারা নতুন রয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।